তার মানে কি পৃথ্বীজিৎ, যে রামচন্দ্র মানস সেনা নিয়ে প্রথম পদার্পণ করেছিল কিন্তু এই মান্নারে। একদম। এই যে রাম সেতু পরিষ্কার দেখা যাচ্ছে এদিক দিয়ে। এই হচ্ছে মান্নারের সেই বিখ্যাত বাওবাব ট্রি। রাস্তায় দাঁড়িয়ে গেলাম আমরা, এখানে কিছু একটা হচ্ছে, দেখাচ্ছি আপনাদের। খালি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি রাম সেতু এখান থেকে, চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। এখানে দুটো সমাধি রয়েছে। স্থানীয়দের বিশ্বাস এই সমাধি হচ্ছে আদম এবং ইভের। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন। গুড মর্নিং। আজকে 13 তারিখ, 13ই জুন 2026। আমরা জাফনা থেকে বেরিয়ে পড়ছি আজকে এখানে কিড়িমালাই আর পয়েন্ট পেড্রো দেখে নিয়ে চলে যাব মান্নার। মান্নারটা হচ্ছে আমাদের রামেশ্বরমের ঠিক দক্ষিণে। সরাসরি যদি একটা লাইন টানেন তাহলে যেখানে এসে জয়েন করবে শ্রীলঙ্কার সঙ্গে সেই লাইনটা, সেটা হচ্ছে মান্নার। পৃথ্বীজিৎ পেছনে। হ্যাঁ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শ্রীলঙ্কা সিরিজের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। অজিত, নমস্তে জি। আজকে এই যে আমাদের যাত্রা, এখান থেকে মান্নার অবধি পথে অনেক কিছু দেখবো এবং সেই সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। চলুন যাত্রা শুরু করা যাক। সবার আগে ব্রেকফাস্ট করতে হবে, বেলটা পরে নিই, আপনারাও পরে নেবেন। অজিতের এটা নতুন গাড়ি। আমরা আগের বার এসে যখন ওর সঙ্গে গিয়েছিলাম তখন পুরনো একটা গাড়ি ছিল, সেটা এখনও আছে, আর এটাও নতুন কিনেছে। তবে আরও একটা কথা, আমরা শ্রীলঙ্কায় গ্রুপ ট্যুর করাচ্ছি এবং আপনারা যদি ফ্যামিলি নিয়ে ছোট গ্রুপে আসতে চান ইন্ডিভিজুয়ালি, তারও ব্যবস্থা করে দিচ্ছি। এক্সপ্লোরার শিবাজি এবং স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। ওপরে যে নাম্বার আসছে সেখানে। অক্টোবর থেকে প্রত্যেক মাসে শ্রীলঙ্কায় গ্রুপ ট্যুর থাকছে। এই সম্পর্কে বিশদে জানতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে আমরা একটু দেরি করে বেরোলাম, এখন বাজে সকাল 10:45। 9:40 9:40 টু বি প্রিসাইজ। আচ্ছা, ভারতীয় সময় আর শ্রীলঙ্কা সময়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এখান থেকে মান্নার মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু তার আগেই জায়গাগুলো দেখে নিয়ে যাব। হয়তো আমাদের পৌঁছাতে বিকেল হয়ে যাবে। এখানে কোনো সময় ক্রাউডেড থাকে না, রাস্তাঘাট এরকমই ফাঁকা থাকে সব সময়, যে কোনো সময়। ক্রাউডেড বা ওভার ক্রাউডেড তো নয়ই, ক্রাউডেডও থাকে না। ভিড় একটু কম, একটু না অনেকটাই কম, এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। আগের ভিডিওগুলোতেও বলেছি, কোথাও এতটুকু ময়লার চিহ্ন নেই। মানুষজন কম, কিন্তু এখানকার মানুষদের সিভিক সেন্স যেটা বলে সেটা অনেকটাই বেশি আর কি। নিজের জায়গাকে তারা ভালোবাসে। এবং এই যে ও গাড়ি চালাচ্ছে খুব আস্তে, খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে, সমস্ত নিয়ম মেনে। সবাই কিন্তু তাই। এবং জেব্রা ক্রসিং দিয়ে যদি আপনি রাস্তা পেরোন, গাড়ি দাঁড়িয়ে যাবে, আপনাকে আগে পেরোতে দেবে। যারা আগের পর্বগুলো দেখেননি প্লিজ দেখে নিন, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে। আমরা গত 10 তারিখ জুন মাসের কলকাতা থেকে বেরিয়ে চলে আসি নাগাপট্টিনামে, চেন্নাই হয়ে। এবার নাগাপট্টিনাম থেকে পরের দিন ভোরবেলা সকালবেলা 7টার সময় শ্রীলঙ্কার জাফনার ফেরি নিয়ে চলে আসি জাফনার একটু উত্তরে KKS জেটিতে। সেখান থেকে জাফনা শহর গত দুদিনে আমরা ঘুরলাম। যেদিন এসেছি সেদিন জাফনা অনেকটা ঘুরেছি, সেটা প্রথম পর্বে ছিল। আর গতকাল আমরা গিয়েছিলাম ডেলফ আইল্যান্ডে, সেটা তার পরের পর্বে ছিল। আজকে জাফনা থেকে আমরা যাচ্ছি মান্নার, আর মান্নার থেকে এরপর আমরা যাব ত্রিঙ্কোমালি বাট্টিকালোয়া। আমরা এবার শ্রীলঙ্কা এসেছি মূলত এই জায়গাগুলো ঘোরার জন্য। আগের বার আমরা তো শ্রীলঙ্কার বাকি জায়গা ঘুরেছি, এবার এই জায়গাগুলো উত্তর এবং উত্তর পূর্ব শ্রীলঙ্কা, এগুলো কভার করতে এসেছি। ব্রেকফাস্টে স্ট্রিং হপার্স, পরোটা আর চিকেন আসছে। এখানে সব জায়গায় থালার ওপরে এই একটা প্লাস্টিকের কিছু একটা মুড়ে দেয়, যেটা অবশ্যই আনহেলদি। এই গরম পরোটাটা প্লাস্টিকের ওপরে দিয়েছে, এখন এখানে এটাই রীতি। কোকোনাট সাম্বার, চিকেন, ডাল, অজিত খাচ্ছে একটা মাছ উইথ স্ট্রিং হপার্স। আমি ডাল দিয়ে একটা স্ট্রিং হপার্স খাচ্ছি। ডালটা ঝাল দিয়েছে, টেস্টি। ব্রেকফাস্টে খরচ হয়েছে 2200 LKR। এটা অজিতই দিয়েছে, কিছুতেই আমাদের টাকা দিতে দিচ্ছে না। যাই হোক, এবার ডাব খেতে হবে। কোকোনাট, উই ওয়ান্ট টু ড্রিঙ্ক কোকোনাট সামটাইম ল্যাটার। ওকে। অজিতের সঙ্গে যখন কথা বলতে হয় তখন ওয়ার্ড বাই ওয়ার্ড বলতে হয় ইংরেজি, আস্তে আস্তে। এখানে একটা সিমেন্ট ফ্যাক্টরি ছিল, দ্য লার্জেস্ট ইন এন্টায়ার শ্রীলঙ্কা, জাফনা সিমেন্ট ফ্যাক্টরি।
এবার এটা এলটিটির সময় পুরো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল। অজিত আমাদের ওটাই দেখাতে নিয়ে যাচ্ছে। এই দেখুন, এটাই হচ্ছে সেই সিমেন্ট ফ্যাক্টরির ধ্বংসাবশেষ। পুরো বোম মেরে উড়িয়ে দিয়েছে পুরো ফ্যাক্টরিটাকে। প্রচুর মানুষ কাজ করতো এখানে, কিছুই আর অবশিষ্ট নেই, মানে স্ট্রাকচারগুলো রয়েছে আর কিছু নেই। আমরা এখন জাফনার কেরুমালাই বিচে, চলুন দেখবেন। এখানে একটা মন্দির রয়েছে আর এখানে একটা ন্যাচারাল পুকুর রয়েছে, দেখাচ্ছি। আগে বিচটা দেখুন। এই হলো জাফনার কেরুমালাই বিচ। তবে এটাকে বিচ না বলে, মানে বিচ বলা যাবে না এটাকে। সেটাই, বীজ বলতে যেটা আমরা আর কি আমাদের চোখে ভেসে ওঠে, এই জায়গাটা একদমই সেরকম নয় আর কি। পাথুরে। তবে এখানে স্নান করছেন একজন, ওই যে ওখানে। আর সিঁড়ি এখানে আছে? নামার জন্য সিঁড়ি করা আছে। সমুদ্রের পাড়ে নামার জন্য সিঁড়ি। এটা আসলে একটা স্যাক্রেড প্লেস ওই মন্দিরটার জন্য। মন্দিরটার জন্য সব ভক্তরাই এখানে আসেন। আর এখানে একটা পুকুর রয়েছে, ন্যাচারাল পুকুর। এটা কার মূর্তি এখানে জানি না, হ্যাঁ বিজাতীয় ভাষায় লেখা এখানে। তবে যারই হোক, সে খুব বিদ্বান ছিল, এ ব্যাপারে সন্দেহ নেই। আর এখানে একটা পুকুর রয়েছে, ন্যাচারাল পুকুর, দেখুন। ওয়াও, বাহ, বেশ সবজেটে মার্কা জল। হ্যাঁ। ওই যে জলটা তুলছে, এবার দেখ নিয়ে এসে মাথায় ঢালবে। বলিস কি? হ্যাঁ দেখ দেখ দেখ, যা যা দেখতেই পাবি, দেখ। ও, উনি নামতে পারছেন না বলে ওনাকে জল তুলে এনে এখানে স্নান করানো হচ্ছে। জায়গাটা স্যাক্রেড, সবাই এই পুকুরে স্নান করে ওই মন্দিরে পুজো দেন। এখানে একটা বিরাট বড় হল, মানে এখানেই তীর্থযাত্রীরা বিশ্রাম নিতে পারেন বা কোনো খাওয়া দাওয়া করছেন ওখানে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কিরুমালাইয়ের মন্দির, এবং এই মন্দিরটা ওই সমুদ্রের পাড় থেকে, পুকুর থেকে জাস্ট 500 মিটার দূরে। এই হলো গেট, আর ঢুকে এই গোপুরম। এই যে কেরুমালাই মন্দির, একে বলা হয় নাগুলেশ্বরম টেম্পল, ভগবান শিবের, মহাদেবের টেম্পল। এবং সারা শ্রীলঙ্কায় 5টা জায়গায় মহাদেবের মন্দির রয়েছে, তার মধ্যে অন্যতম এটা। ভেতরে গর্ভগৃহে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু অসাধারণ সুন্দর ভেতরটা। বেশ পুরনো, তবে ভেতরে খালি গায়ে ঢুকতে হলো, পুলিশদের খালি গায়ে ঢুকতে হবে, আর ক্যামেরা মোবাইল সব বাইরে রেখে ঢুকতে হবে। তবে পৃথ্বীজিৎ, এই যে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কায় এই যে মন্দিরে খালি গায়ে পুরুষদের প্রবেশের ব্যাপারটা, রীতিটা, এটা কেন? এটা তো আমার তো কোনো ধারণা নেই। যাই হোক, কোনো কারণ নিশ্চয়ই আছে। হ্যাঁ, এটা তো আপনাদের জানা থাকলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমরা জানতে চাই যে কেন এই রীতি দক্ষিণ ভারতের মন্দিরে। হ্যাঁ, মানে প্রত্যেকটা রীতির পেছনেই কিছু কার্যকারণ থাকে আর কি। হ্যাঁ থাকে, কিন্তু সবসময় সেটা যে লজিক্যাল হয় না, তার কোনো মানে নেই আর কি। ওই যে বললাম, হ্যাঁ, বিশ্বাসে কোনো মিলায় একটা বস্তু, তর্কে বহুদূর। বহুদূর। কিন্তু কোনো একটা সময় এটা চালু হয়েছিল কিছু একটা কথা ভেবে, সেটা কি সেটা আমি জানতে চাই। সে তো জানি না, যেমন এখানে ওই কেরালা, তুই ওই মন্দিরটার নাম কি, আন্নামালাই, যেখানে না শবরীমালা, শবরীমালা, যেখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। হ্যাঁ। তুই ভাব যে অর্ধেকটা হচ্ছে মহিলা, অর্ধেকটা পুরুষ, অর্ধনারীশ্বর শিবেরও সেটা আছে। সেখানে, হ্যাঁ, প্রতিষ্ঠান সেখানে। তো সেরকম একটা মন্দিরে বানিয়েছে। এখন কারা বানিয়েছে, কী কারণে বানিয়েছে, কোনো ভগবান কখনো এই ধরনের নিয়ম বানাতেই পারে না আর বলতেই পারে না। এগুলো মানুষ নিজের ধান্দায় নিজের মতো করে এইসব নিয়ম বানিয়েছে। যদি ভগবান মানেন, তাহলে অন্য কিছু মানার দরকার নেই। অন্য কিছু মানলে ভগবানকে ছোট করা হয়। এটা ঠিক। এটা পৃথ্বীজিৎ আগেও বলেছিল যে ও শুধু ভগবানকে মানে, সেই জন্য আর কিছু মানে না। চলুন যাওয়া যাক। বহুত সুন্দর, ইটস এ বিউটিফুল টেম্পল। অজিতকে আমি মাঝে মাঝে আবার হিন্দিতে কথা বলে ফেলি, যদিও হিন্দি বোঝে না। যাই হোক, ইটস বিউটিফুল। Thank you Good. so much. I'm following. অজিত উইল টিচ ইউ বেঙ্গলি। Okay, I'm trying. কেমন আছেন? Kemon achen? কেমন আছেন? Kemon হাউ আর achen? ইউ? How are you? ইয়েস, দেন Hello. Kemon achen? ইয়েস। আপনাদের সবাইকে শ্রীলঙ্কায় স্বাগত। স্বাগতম। Swagatam. আপনাদের সবাইকে, অল All. ইউ অল ওয়েলকাম ইন শ্রীলঙ্কা। আপনাদের সবাইকে अपना देश हवाई के শ্রীলঙ্কায় श्रीलंका है স্বাগতম। स्वागतम। ইয়েস। Thank you. হবে 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 হবে। Thank you.
এখন ঘড়িতে 11:10 আমরা আর পয়েন্ট পেড্রো আজকে যাচ্ছি না। ওখানে জাস্ট একটা ডাচ ফোর্টের রুইন রয়েছে। এখন পয়েন্ট পেড্রো গিয়ে মান্নারের দিকে রওনা দিলে দেরি হয়ে যাবে। আমরা মান্নার পৌঁছে ওখান থেকে চলে যাব তালাই মান্নার, মান্নার আইল্যান্ডের একদম প্রান্তে, যেখান থেকে পরিষ্কার দিনে রামেশ্বরম পরিষ্কার দেখা যায়, রামেশ্বরমের লাইট হাউস। যাই হোক, ওই তালাই মান্নার অবধি যাব। এখান থেকে মান্নারের ডিস্ট্যান্স 140 কিলোমিটারের মতো, আর তারপর আরও আধ ঘন্টা মতো ড্রাইভ করে তালাই মান্নার। তো দেখা যাক, ওখানে একটা দারুণ সুন্দর বার্ড স্যাংচুয়ারি রয়েছে যেখানে ফ্লেমিঙ্গো দেখা যায়। তো মান্নার গিয়ে এই সব কিছু আমরা এক্সপ্লোর করব। আপাতত ঘন্টা 3 জার্নি এখান থেকে মান্নার। পথে একটা চার্চ আছে একটুখানি ঘুরে, সেটাকে বলে মধু চার্চ, কিন্তু সেটা আমরা যেদিন ট্রিঙ্কোমালি যাব সেদিনও এন রুটে পড়বে ট্রিঙ্কোমালি যাওয়ার সময়, তখন দেখে নেব। এই যে রাস্তাটা যেটা দিয়ে যাচ্ছি আমরা এখন, এর নাম্বার হচ্ছে A32। সামনে একটা বিরাট বড় ব্রিজ আছে ইন্ডিয়ান ওশানের ওপর দিয়ে, যেটা পেরিয়ে যাব আমরা। নীল আকাশ, সাদা মেঘ, দারুণ সুন্দর রাস্তা, পলিউশন জিরো, প্রচুর সবুজ গাছপালা চারিদিকে, সেই সঙ্গে হাওয়া। আর ভিড় তো নেই, বেশি গাড়ি ঘোড়া নেই। এই হলো শ্রীলঙ্কা, যেখানে মানুষজন সবসময় মুখে হাসি নিয়ে আপনাকে ওয়েলকাম করার জন্য রয়েছেন। রাস্তায় দাঁড়িয়ে গেলাম আমরা, এখানে কিছু একটা হচ্ছে, দেখাচ্ছি আপনাদের। তো রথের মতো আমাদের, যিনি বসে আছেন তিনি মুরুগান, ময়ূর দেখে চিনলাম। মুরুগানকে রথে চড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কি সুন্দর রাস্তা রে ভাই, দারুণ দারুণ। শুধু এই রাস্তা দিয়ে চলার জন্যই বারবার এখানে আসা যায়। কি অপূর্ব সুন্দর রাস্তা। দূরে আবার সেই হুইলগুলো, উইন্ডমিল, হ্যাঁ উইন্ডমিল, উইন্ডমিলের হুইল দেখা যাচ্ছে, ঘুরছে। তাল গাছ রাস্তার দুদিকে। এই সাইডটায় এই সাইডটায় নারকেল গাছ কম, তাল গাছ বেশি। ওই রকমই দুদিকে লেগুন, আর মাঝখান দিয়ে এই রাস্তা। আমরা আজ অবধি অনেক রাস্তা দিয়ে গিয়েছি, কিন্তু এই যে আজকের জার্নিটা হচ্ছে না, জাফনা থেকে মান্নার, অপূর্ব রাস্তা। এটা অন্যতম সেরা একটা রাস্তা আমাদের অভিজ্ঞতার ঝুলিতে। ইয়েস, এখানে নুন জমা হয়ে রয়েছে। দিস আর অল সল্ট। এই যে সাদাগুলো দেখছেন, এগুলো সবই হচ্ছে নুন। হ্যাঁ, এটা মনে হয় ফ্যাক্টরি, প্রসেসিং হয় নুনের। হ্যাঁ, ওই যে বস্তায় ভরা রয়েছে। সল্ট ফার্মিং। ইয়েস, সামনেই ব্রিজটা আছে, আর এখানে কিছু একটা বিক্রি করছেন এনারা। হোয়াট ইজ দিস? কাঁকড়া বা ওই জাতীয় কিছু। আমরা তো জাফনা স্টাইল ক্র্যাব কারি খাইনি, ট্রিঙ্কোমালিতে খাবো। এখানে দেখুন চিংড়ি বিক্রি করছে, এবং ও দারুণ সুন্দর বাগদা চিংড়ি। এটা একটু ছোট সাইজে। এটা কালামারি। হ্যাঁ, 1600 1 কিলো। 1 কিলো 1600। ওকে, আর এই কাঁকড়া দেখলো কি না, এটা 1600 LKR, মানে ওই 3 দিয়ে ভাগ করলে যেটা হবে 500 টাকার মতো আশেপাশে পড়ছে। সস্তা আছে, দারুণ সস্তা। এটা 1000 LKR, 1300 1 কিলো। ও, রান্না করার জায়গা থাকলে এখান থেকে চিংড়িটা, এই যে বাগদা চিংড়িটা অসাধারণ ছিল, নিয়ে যাওয়া যেত। জায়গাটা একবার দেখুন। সাংঘাতিক লোভ লাগছে, কিন্তু এখানে রান্না করার কোনো ব্যবস্থা কিছু নেই। তো অজিত বলছে মান্নারে পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু আনসার্টেন। টেক এন্ড কাম এন্ড সেল ইট। হ্যাঁ, অনলি ক্যাচিং, টেক এন্ড হ্যাঁ, কাম এন্ড সেল। ক্যাচিং ফ্রম হিয়ার। ইয়েস। ইয়েস, কিছু করার নেই। ওকে, লেটস গো। ওকে।
কারণ মান্নারে জায়গা পাবো কি না সেটা আনসার্টেন। সামনেই হচ্ছে সাঙ্গেলি ব্রিজ। এটা কিন্তু এই লেগুনটা ইন্ডিয়ান ওশান থেকেই ক্রিয়েট হয়েছে এপাশে। আর এদিক ওদিক দুদিকেই, মানে ওই দূরে এবং এদিকে দুদিকেই ইন্ডিয়ান ওশান। আর এই ব্রিজটা এই দুটো ভূখণ্ডকে জুড়েছে। এই আমরা উঠে গেলাম ব্রিজের ওপরে। এটাকে ব্রিজ বলা যায় না, একটা রাস্তা যেটা সমুদ্রের মাঝখানে তৈরি করা। কিভাবে করেছে আমি জানি না, নিশ্চয়ই এখানে শ্যালো, অতটা ডিপ নয়, তার উপরে পাথর ফেলে তৈরি করেছে। হ্যাঁ, লোকগুলো এই যে এখানে ধরছে মাছ, এই যে একেবারেই ডিপ নয়, এটাও চিংড়িই ধরছে। ಅಯ್ಯಪ್ಪ ಶರಣಪ್ಪ, ಅಯ್ಯಪ್ಪ ಶರಣಪ್ಪ, ಅಯ್ಯಪ್ಪ ಶರಣಪ್ಪ, ಅಡವಣೆ ಮುರುಗಸ್ವಾಮಿ, ಅಯ್ಯಪ್ಪ ಶರಣಪ್ಪ। গুড। আমাদের ডান দিকেই পথ প্রণালী। আরও এখনও আমাদের যেতে হবে 88 কিলোমিটার, 1 ঘন্টা 30 মিনিট দেখাচ্ছে গুগল। এখানে 1598 টাকায় মোবিটেলের একটা সিম নিলাম। এখানে দুটো প্রোভাইডার খুব ভালো, একটা মোবিটেল আর এটা হচ্ছে ডায়ালগ। ওই 1598 মোবিটেল, একই দামে ডায়ালগ রয়েছে, তাতে ওই 40 জিবি ডেটা। কিন্তু হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে আনলিমিটেড। তো নিয়ে নিলাম, কারণ আমার যে এয়ারটেলের রোমিং ছিল, ইন্টারন্যাশনাল রোমিং, সেটা বড্ড স্লো, মানে একেবারেই কাজ করছে না। আর হোটেলগুলোতেও খুব স্লো ওয়াইফাই, মানে এখন অবধি আমরা জাফনাতেই ছিলাম, হোটেলে ভালো একটা ওয়াইফাই ছিল না, কমিউনিকেশনে খুব সমস্যা হচ্ছে। তো এয়ারপোর্টের বাইরে থেকে নিলে আপনারা একটু কম দামে পাবেন, এই দামে মোটামুটি ভালো অপশান পাবেন। এছাড়াও 700-800 এলকেআরেও অপশান রয়েছে। 1598 এলকেআর, টাকা নয়, যাই হোক। 798 এলকেআরে রয়েছে আপনার 20 জিবি ডেটা। যেখানে দাঁড়ালাম সিম নিলাম, একটা ছোট্ট বাজার, নামটাও আর দেখা হয়নি। আমরা ওখানে একটা চা খেলাম, জিঞ্জার টি, তারপর ওই সিম নিলাম, তারপর আবার রওনা দিয়েছি। এখন ঘড়িতে 1:33। রাস্তা একই রকম সুন্দর। কত গাছ দেখুন এখানে রাস্তার পাশে, প্রচুর গাছ। আর সেই জন্যই এখানে সব সময় হাওয়া, আর গরম হলেও অতটা গরম গায়ে লাগছে না। এই যে পাশে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি রানওয়ে। এটা এলটিটির রানওয়ে ছিল। আমরা মুন্নার থেকে জাস্ট 10 কিলোমিটার আগে আছি। এই রানওয়েটা দেখালো অজিত, তার পাশেই এই রাস্তা। এই জায়গাটা মানে নর্দার্ন শ্রীলঙ্কা এবং সাম পার্ট অফ নর্থ ইস্টার্ন শ্রীলঙ্কা পুরোপুরি এলটিটির দখলে ছিল 2009 সাল অবধি। এলটিটির কিন্তু এয়ারফোর্স, নেভি সব কিছু ছিল। রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন পিস কিপিং ফোর্স পাঠিয়েছিলেন এখানে। তারপর সেই কারণে এলটিটি হত্যা করে রাজীব গান্ধীকে, এসব ইতিহাস আমরা জানি। কিন্তু একটা কথা ঠিক, রাজীব গান্ধী হত্যার পর থেকেই এলটিটির ডাউনফল শুরু হয়, যা আলটিমেটলি 2009 সালে সম্পূর্ণভাবে এলটিটিকে ডিস্ট্রয় করে দেয়। এবার ডান দিকে, আচ্ছা, মান্নার একটা আইল্যান্ড, এখানে একটা ফোর্ট রয়েছে, মান্নার ফোর্ট দেখবো আমরা, অবশ্যই আপনাদেরকেও দেখাবো। দুদিকে দেখুন, এই যে ভারত মহাসাগর ঢুকে এসেছে, মাঝখান দিয়ে রাস্তা, এটাকে বলছে মান্নার ব্রিজ। আর মান্নার তো আইল্যান্ড, আগেই বললাম। সোজা এই রাস্তা চলে গেছে মান্নারে। আর মান্নারের একদম উত্তর পশ্চিম প্রান্তে হচ্ছে তালাই মান্নার।
মান্নার থেকে জাস্ট উত্তর পশ্চিমে হচ্ছে রামেশ্বরম, আর রামেশ্বরম থেকে দক্ষিণ পূবে হচ্ছে মান্নার। একটু তেরছা করে লাইন কাটুন, রামেশ্বরম থেকে একটা দাগ যদি দেন তেরছা করে একটু দক্ষিণ পূবে, তাহলে এসে যে জায়গায় লাগবে সেটা হচ্ছে মান্নার, শ্রীলঙ্কার। আমি তখন দক্ষিণে বলেছিলাম, দক্ষিণ না, দক্ষিণ পূবে হবে, একটুখানি দক্ষিণ পূবে পাওয়া যায়। নিচে ভারত মহাসাগর, তার উপরে এই ব্রিজ। হ্যাঁ, দ্যাট ইজ মান্নার ফোর্ট, দেখা যাচ্ছে এখানে, এইখানটাই মান্নার ফোর্ট। আমরা এখনই মান্নার ফোর্ট দেখে নেব, তারপরে বাওবাব ট্রিটা দেখব, তারপর হোটেলে চেক ইন করবো লাঞ্চ করে। এই হচ্ছে মান্নার ফোর্ট, যা বানিয়েছিল অরিজিনালি পর্তুগিজরা সেই 1560 সালে, এবং পরবর্তীকালে যখন ডাচরা আসে তখন ডাচরা এটা দখল করে নেয়, সেটা 1658-তে। তারপর 1680-তে আবার ডাচরা এটাকে রিবিল্ড করে। 1795 সালে এই ফোর্টটা আবার চলে যায় ব্রিটিশদের হাতে। আচ্ছা, যে ব্রিজটা পেরিয়ে আমরা এলাম, মান্নার ব্রিজ, এই হচ্ছে সেই ব্রিজ। পেরিয়ে এসেই ডান দিকের রাস্তা দিয়ে ঢুকে এলাম এই ফোর্টে। এখানে আরেকটা ব্রিজ আছে সামনে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই দেখুন, এখানে একটা পুরনো ব্রিজ আছে। এই পুরনো ব্রিজটাও এলটিটি ডিস্ট্রয় করে দিয়েছিল। এই ফোর্ট পর্তুগিজরা মূলত তৈরি করে ভারত মহাসাগরের ওপর তাদের বাণিজ্য তরীগুলোকে দেখভালের জন্য। খুবই স্ট্র্যাটেজিক পয়েন্টে এই ফোর্টটা তৈরি, আপনি যদি ম্যাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন। কোনো ট্যুরিস্ট নেই, আমরাই খালি। আবার রিকনস্ট্রাকশন হচ্ছে রে। হ্যাঁ, এই হচ্ছে মান্নার ডাচ ফোর্টের ভেতরটা এই মুহূর্তে। এখানে প্রচুর পরিমাণে কাজ চলছে, লোকজন কাজ করছে। এই দেখুন, এখানে রিকনস্ট্রাকশন হচ্ছে। এর ভেতরে চার্চ, বাজার, গান পাউডার স্টোর, অ্যামিউনিশন স্টোর, এই সব কিছু ছিল। এটা বেল টাওয়ার, প্রায় 25 ফুট উঁচু হবে। আমরা এখন ফোর্টের পাঁচিলের ওপরে। এই জায়গাগুলো দেখলে বোঝা যায় যে এটা কতটা পুরনো। এই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা দেখে বোঝা যাচ্ছে এটা খুব সম্ভবত চার্চ ছিল, তাই না? এদিকটায় বাড়ি রয়েছে পুরনো, কেউ থাকে এখানে এখনো। এই সব কিছুই রয়েছে, আর কিছু নেই। হ্যাঁ, এদিকে কেউ থাকে অবশ্যই। এখানে আয়নাও ঝোলানো আছে, খাবার টেবিল চেয়ার রয়েছে, রান্নাঘরও রয়েছে। এখানে যারা কাজ করছে তারা বোধহয়, হ্যাঁ, তাদেরই use করছে থাকার এখানে। জায়গা হবে। যাই হোক, এই ফোর্ট দেখে তেমন একটা ইমপ্রেসিভ লাগলো না। না, একদমই কিছু নেই তো দেখানোর মতো। হ্যাঁ, পুরো ভাঙাচোরা একটা খণ্ডঘর জায়গা। যদিও কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো সেগুলো হলে এটা আরও সুন্দর হবে। মাঝে একটা দেখুন অশ্বত্থ গাছ, বিরাট বড়। চলো, ইমপ্রেসিভ কিছু লাগলো না। হ্যাঁ, মানে জাফনা ফোর্টটা অনেক বেটার ছিল আর কি হ্যাঁ। এর থেকে। যদিও ওখানেও কাজ হচ্ছে, কিন্তু এরিয়াটা অনেক বড় ছিল এটার থেকে। এবার যাচ্ছি মান্নারের সেই বিখ্যাত বাওবাব ট্রি দেখতে। যারা আগের পর্ব দেখেছেন, ডেলফ আইল্যান্ডে একটা বাওবাব ট্রি দেখিয়েছিলাম আমি, যার গার্থ ছিল 18 মিটার, তাই তো? ওরকম। আর এটা সবচেয়ে বড় বাওবাব ট্রি শ্রীলঙ্কায়। এর ডায়ামিটার হচ্ছে 21 মিটার, মানে ওর থেকেও 3 মিটার বেশি। কিন্তু ডেলফ আইল্যান্ডে যে বাওবাব ট্রি দেখিয়েছিলাম তার মধ্যে একটা কোটর ছিল, ভেতরে ঢোকা যেত, কিন্তু এখানে সেরকম কোনো কোটর নেই। আর এই বাওবাব ট্রিগুলো শ্রীলঙ্কায় নিয়ে আসে আরবরা, আরব বণিকরা। এখন ঘড়িতে 3টে বাজতে 10 মিনিট। আমরা ফোর্ট দেখলাম, বাওবাব ট্রি দেখে লাঞ্চ করে চেক ইন করবো। এখানে আরেকটা জিনিস দেখা, সেটা হচ্ছে বার্ড স্যাংচুয়ারি। সেখানে প্রচুর ফ্লেমিঙ্গো আসে। তো জানি না এই সময় ফ্লেমিঙ্গো আসবে কি না, বা আছে কি না। আর আগামীকাল এখান থেকে ট্রিঙ্কোমালি যাওয়ার পথে একটা চার্চ রয়েছে এখানে, মধু চার্চ। ইয়েস, এই হচ্ছে বাওবাব ট্রি। ইউ ক্যান পার্ক হিয়ার। ওকে, এই হচ্ছে মান্নারের সেই বিখ্যাত বাওবাব ট্রি। দেখুন, সার্কামফারেন্স 21.1 মিটার, বিরাট বড় বাওবাব ট্রি। এখানে দেখলে বুঝতে পারবেন হাতির পায়ের মতো লাগছে রীতিমতো।
সেই জন্যই একে এলিফ্যান্ট ট্রিও বলে স্থানীয়রা। আর এই গাছটার হাইট হচ্ছে 10.5 মিটার, মানে হাইটের থেকে সার্কামফারেন্স বড়। কত পুরনো হবে বল? 1500 বছর তাই লেখা আছে গুগলে। সাংঘাতিক। এখানে আবার মা মেরির একটা মূর্তি বসিয়ে রেখেছে এবং এই স্থানীয় চার্চই এটার মেনটেনেন্স করে, সেটাও লেখা রয়েছে। গাছে ওঠা, নাম লেখা বা গাছকে কোনোভাবে ক্ষতি করা, এগুলো পানিশেবল অফেন্স। ঠিকই, সেটা করাই উচিত। সেটা ঠিক। সঙ্গীতা প্লাস বিক্রম লেখা যাবে না এখানে, সঙ্গীতা এবং বিক্রম। তা বলে লোকে যে ক্ষান্ত দিয়েছে তা না, তুই যদি একটু লিখেছে হ্যাঁ ওই A+A, সঙ্গীতা বিক্রম বা A+A। তোমরা একটা কাজ করো, তোমরা নিজেদের প্রেম কাহিনীকে অমর করার জন্য অন্য কিছু ভাবো। সেই এমন কাজ করো যাতে প্রেম কাহিনী অমর হয়ে যায়, তোমাদের নিয়ে বই লেখা হয়, সিনেমা হয়, সেটা করো। কিন্তু গাছ বা কোনো হেরিটেজ জায়গার দেয়ালে নিজেদের নাম লিখো না, একদম লিখো না প্লিজ। এই সঙ্গীতা আর বিক্রম জাস্ট একটা ফিকটিশিয়াস নাম মাথায় এলো তাই বললাম। প্লিজ যাদের নাম সঙ্গীতা, যাদের নাম বিক্রম, তারা প্লিজ মাইন্ড করো না, তোমাদের অনুমতি নিয়ে নিলাম। সত্যি হাতির পায়ের মতো, দেখ এলিফ্যান্ট ট্রি যে বলে, যৌক্তিকতা আছে কিন্তু। হ্যাঁ অবশ্যই, একদম এলিফ্যান্টের গাছ, একদমই তাই, ছালের মতো। যদি এত বড় হাতির পাশে ডাইনোসর, এই যে ম্যামাথ যেগুলোকে বলতো, সেগুলোর হলেও হতে পারতো। বর্তমানে এত বড় হাতির পা দেখা যাবে না, কিন্তু শেপটা তাই না, মানে চামড়াটা, গাছের ছালটাও না, এই দিকটাও তুই যেটা বলছিলি পায়ের মতোই, দেখ পায়ের মতোই। আচ্ছা, এবার আমরা যাব তালাই মান্নার। তার আগে লাঞ্চ করে নেবো। তালাই মান্নার থেকে রাম সেতু এ পাশের অংশটা দেখা যায়। মানে আমরা রামেশ্বরম থেকে আপনাদের দেখিয়েছিলাম ও পাশের অংশ রাম সেতুর, আর এ পাশের অংশ হচ্ছে তালাই মান্নারে। তার মানে কি পৃথ্বীজিৎ, যে রামচন্দ্র মানস সেনা নিয়ে প্রথম পদার্পণ করেছিল কিন্তু এই মান্নারে। একদম একদম তাই, ঠিক। মানে আমরা এখন সেই জায়গায় যেখানে শ্রী রামচন্দ্রের প্রথম পদধূলি পড়েছিল শ্রীলঙ্কায়, সেইখানে আছি। এটা হলো মান্নারের গ্র্যান্ড বাজার, এখানেই লাঞ্চ করব আমরা। ছোট্ট বাজার এবং যথারীতি ভিড় নেই, দেখতেই পাচ্ছেন। খাসা গন্ধ বেরোচ্ছে রেস্টুরেন্টে। খাচ্ছি আমরা চিকেন ফ্রাইড রাইস, ভালোই তাই না? খাওয়া যাচ্ছে। চিকেন ফ্রাইড রাইস সঙ্গে এই যে সম্বর আর এই শুকনো লঙ্কার চাটনি, কিন্তু সেটা এখানে ছড়িয়ে দিয়েছে অলরেডি। এই যে চিলি ফ্লেক্স শুকনো লঙ্কার, এটা দেওয়ার জন্য বেশ ঝাল ঝাল হয়েছে, কিন্তু মজাদার টেস্ট, বেশ ভালো লাগবে। খেয়ে নিই, তারপর দামটা বলছি কত। আচ্ছা, আমাদের লাঞ্চে খরচ পড়েছে 1150 LKR, সব মিলিয়ে জলসহ। এখানে পোর্শন কিন্তু সাংঘাতিক। না, আপনারা যখন আসবেন শ্রীলঙ্কায়, পোর্শনটা মাথায় রাখবেন যে 1 প্লেট ফ্রাইড রাইস সেটা 3 জন খেতে পারে আরামসে। না, আমরা 3 জন আজকে 1 প্লেট ফ্রাইড রাইসই খেয়েছি, তো অনেকটা বেশি দেয়। গতকাল যখন আমরা ডেলফ আইল্যান্ডে ছিলাম, সেখানেও 1200 LKR নিল 1 প্লেট ফ্রাইড রাইস, সেটাও আমরা 3 জনে খেয়েছিলাম। তো পোর্শন কিন্তু এখানে হিউজ, এটা মাথায় রাখবেন প্লিজ। আমরা এখন চলেছি থালাই মান্নারের দিকে। আচ্ছা, আমি বলছি থালাই মান্নার, অ্যাকচুয়ালি হচ্ছে তালাই মান্নার, TH নেই, তালাই মান্নার। মান্নার থেকে তালাই মান্নারের ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার, সময় লাগবে ওই 30 মিনিট, হাফ অ্যান আওয়ার। এখানে অজিত আবার গাড়িটা ঘুরিয়ে দিল, বলে এখানে কিছু একটা রয়েছে, ও দেখাবে। ফিশিং এরিয়া রয়েছে, ওটাই দেখাবে। জেলেদের আখড়া, এটা প্রচুর ফিশিং বোট রয়েছে এখানে, এটা জেলেদেরই আখড়া। এই যে ফিশিং নেট, সকালবেলা এখানে নিশ্চয়ই মাছ বেচা কেনা হয় এসব জায়গায়। সারা রাত মাছ ধরে আসে, তারপর এখানে কেনা বেচা হয়। প্রচুর বোট রয়েছে। বিচটা একটু নোংরা, এখন কেউ নেই, শুনশান। আরে বাবা, ওদিকে শয়ে শয়ে ট্রলার, মানে অসংখ্য ট্রলার ওখানে। আমার ক্যামেরায় আসছেন, আমি দেখাচ্ছি, তাও জুম করে চেষ্টা করছি। এটা মেছো গন্ধ চারিদিকে, ওই জন্য না? হ্যাঁ, মেছো গন্ধ। তার জন্য কি মেছো ভূত আসবে? আছে এখানে। এই যে বললাম, ভূত অত চট করে পাওয়া যায় রে ভাই, ও কি সম্ভব? উল্টে ভূত এখন আমাদের বোধহয় ভয় পায়। হ্যাঁ, তো পাবেন না, স্বাভাবিক ব্যাপার না? আমরা বেশি ভয়ঙ্কর। এই যে শুটকি মাছ, না ওটা ফেলে দিয়ে গেছে, ওই জন্যই শুটকি হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে শুটকি হয়ে গেছে। ওই ভোলা বংশীয় কোনো মৎস্য হবে আর কি। ভোলা বংশীয় মৎস্য, ভাবতে পারেন।
চলুন এবার তালাই মান্নার যাওয়া যাক। কি ধরি আছো, কি ধরি আছো? শঙ্খ শঙ্খ। দারুণ। কিন্তু এগুলো তো নিয়ে নিয়ে গিয়ে লাভ নেই, রেখে দাও। রেখেই দিই। ঘড়িতে এখন বিকেল 4:10। রোদের তেজ আস্তে আস্তে কমছে। আমরা এলাম তালাই মান্নারের পিয়ারে। পাশেই নতুন লাইট হাউস, পুরনো লাইট হাউস ওপাশটায়, এখান থেকে 3 কিলোমিটার। সেদিক দিয়ে রাম সেতু ভালো দেখা যাবে। এই হলো ভারত মহাসাগর। আর এখানে শ্রীলঙ্কান আর্মির প্রচুর বোট রয়েছে, কোস্ট গার্ড বেসিক্যালি এরা। এই যে থালাই মান্নার বা তালাই মান্নার পিয়ার যেখানে আমরা এখন রয়েছি, এটা কিন্তু হিস্টোরিক্যাল। সব কিছু এখানে লেখা রয়েছে। এটা বলছি আপনারাও রিলেট করতে পারবেন। দুর্দান্ত হিস্ট্রি রয়েছে এই পিয়ারের। একটু ভালো করে দেখুন, একটা লম্বা ব্রিজ চলে গেছে। এটা কিন্তু রেলপথ। 1894 সালে ব্রিটিশরা যখন ছিল এখানে, তখন ধনুষ্কটি মানে আমাদের রামেশ্বরমের ধনুষ্কটি এবং এই থালাই মান্নার পিয়ার। আচ্ছা, এবার আমি থালাই মান্নার বলছি, এখানে ইচ্ছে করে এখানে এইচ লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে, রাইট। যাই হোক, এই ধনুষ্কটির সঙ্গে থালাই মান্নার পিয়ারের রেল কানেকশন ব্রিটিশরা কিন্তু প্ল্যান করেছিল, এবং সেই জন্যই এইখানে রেলওয়ে ব্রিজ দেখুন এখানে সাগরের ওপরে রয়েছে, এবং ধনুষ্কটির দিকেও সেটা কমপ্লিট করা হয়েছিল। 1913-14 এই দুদিকের রেলপথ কমপ্লিট হয়ে গেল, কিন্তু তারপর সাগরের ওপর দিয়ে যে রেলপথটা প্ল্যান করেছিল ব্রিটিশ সরকার, সেটা আর কমপ্লিট করতে পারেনি ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্সমেন্টের অভাবে। মানে সমুদ্রে তো সাইক্লোন আসে, অনেক কিছু আসে, ঝড় এবার ঝঞ্ঝা। কি হলো, তখন থেকে 14-15 সাল থেকে কিন্তু দু দেশের মধ্যে মানে শ্রীলঙ্কা এবং ভারতের মূল ভূখণ্ডের মধ্যে যাত্রী যাতায়াত করা চালু হলো। ফেরি সার্ভিস ছিল এখানে। দীর্ঘ সময় ধরে সবাই ধনুষ্কটি আসতো রেলে করে, ট্রেনে করে, তারপর যাত্রীরা পেরিয়ে এইখানে আসতো। আমরা যে KKS এলাম, KKS কিন্তু এখন নতুন। এইটা দীর্ঘকাল জলপথে এখানে ফেরি সার্ভিস করে মানুষজন এইখানে থালাই মান্নারে এসে নামতেন, এবং তারপর এইখান দিয়ে আসতেন, রেলপথ ধরে চলে যেতেন বিভিন্ন জায়গায় শ্রীলঙ্কায়। বিশেষ করে চা বাগানে যে শ্রমিকরা কাজ করতেন, তারা এই পথ ধরে আসতেন, যাতায়াত করতেন ভারতের সঙ্গে। মূল কানেকশান কিন্তু এটাই ছিল ব্রিটিশ পিরিয়ডে। 1964 সাল অবধি এই কানেকশান বজায় ছিল, কিন্তু তারপর ধনুষ্কটিতে সাংঘাতিক সাইক্লোন আসে, যার জন্য ধনুষ্কটি পুরো ধ্বংস হয়ে যায়। সেই ধ্বংসপ্রাপ্ত ধনুষ্কটি আমরা দেখিয়েছি, ধনুষ্কটির ভিলেজ মনে আছে তো? হ্যাঁ, আপনাদেরও মনে আছে, আপনারা গিয়েছেন তো। সেইখানে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার পর ওদিকেও ক্ষতিগ্রস্ত হয়, এদিকেও ক্ষতিগ্রস্ত হয়। তারপর সেই ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। তারপরে বছর 3-4 পরে আবার চালু হয় সেই ফেরি সার্ভিস, এবং সেটা ছিল 1984 সাল অবধি। 1984 সাল থেকে আবার বন্ধ হয়ে যায় ফেরি সার্ভিস। এবার কারণটা LTT, ইন্টারনাল কনফ্লিক্ট অফ শ্রীলঙ্কার জন্য ওই ফেরি সার্ভিস আবার বন্ধ করে দেওয়া হয়। তো এই হচ্ছে এই জায়গার থালাই মান্নার পিয়ারের একটা ব্রিফ ইতিহাস। বর্তমানে এই হচ্ছে রেলপথ, যেটা ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, এবং এই সমুদ্রের ওপর দিয়ে যা প্ল্যান ছিল ব্রিটিশদের, সেই 1894 সালে ব্রিটিশ সরকার যা প্ল্যান করেছিল এই সমুদ্রপথের ওপর দিয়ে রেল চালাবে, আজও অবধি সেটা বাস্তবায়িত হয়নি। 1984-এ ইন্টারনাল কনফ্লিক্টের জন্য এই পথে, জলপথে যাতায়াত তো বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু 1994 অবধি, নেক্সট 10 বছর, এখানে একটা রেফিউজি সার্ভিস ছিল রিফিউজিদের যাতায়াতের জন্য। সেটা চালু ছিল, কিন্তু সেটা খুবই লিমিটেড। এদিকে এই যে সামনে নতুন লাইট হাউস, আর বাদিকে গেলে ওই রেল ব্রিজটা আমরা একটু ভালোভাবে দেখতে পাবো। এই রেল ব্রিজ দেখতে পাচ্ছেন, রেল লাইন এখনও দেখা যাচ্ছে এই যে এখানে, কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। LTTর সময় এটাকে ধ্বংস করা হয়। এখানে লেখা রয়েছে হাই রিস্ক এরিয়া, এরপরে আর যাওয়া যাবে না। ওখানে কোস্ট গার্ডরাই যেতে পারবে। ওখানে কোস্ট গার্ডের ফেরি আছে একটা, দেখতে পাচ্ছি আমি। এখানে প্রচুর কোস্ট গার্ডের জলযান রয়েছে। আরও একটা জিনিস এখানে আছে, প্রচুর ময়ূর ঘুরে বেড়াচ্ছে, প্রচুর ময়ূর। কেন এখানে ময়ূর সেটা আমিও জানি না, পৃথ্বীজিৎও জানে না। সাগর পাড়ে ময়ূর বোধহয় আমরা এই প্রথম দেখি। হ্যাঁ, সাগর পাড়ে ময়ূর চড়তে প্রথম দেখেছি আর কি। ঠিক। নতুন লাইট হাউসটা দেখুন, আসুন। এটাও এখানে জেলেদের পট্টি। সকালবেলা এলে এখানে জেলেদের কর্মকাণ্ড দেখা যেত ভালো।
থালাইমান্নার পিয়ারে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এদিকটা হচ্ছে নর্থ সাইড, আমি দেখাচ্ছি। এদিকটা হচ্ছে নর্থ, আর রামেশ্বরমটা হচ্ছে এই দিকে নর্থ ওয়েস্টে, এই দিকটায়। আমরা এই পাশ দিয়ে গিয়ে আবার ওপাশে যাব, ওপাশ থেকে রাম সেতু ভালো দেখা যাবে, যদি দেখা যায়, কারণ সূর্য এদিকে পশ্চিমে ঢলে পড়েছে, তো দেখতে এখন অসুবিধা হবে। সকাল হলে ভালো দেখা যেত। সেই পুরনো রেলওয়ে স্টেশন থালাইমান্নারের, যেখানে শিপ থেকে নেমে যাত্রীরা ট্রেনে চড়ে ফার্স্ট স্টেশন এখানেই আসতেন। এই হলো সেই স্টেশন, সামনেই এই রেল লাইন, এবং ওই যে নতুন লাইট হাউস দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি এই ছিল পুরনো স্টেশন, যা এলটিটির সময় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আর এখান দিয়ে সাগর থেকে ট্রেন এসে দাঁড়াতো যাত্রীদের নিয়ে এখানে। আর এপাশে এখন থালাইমান্নার পিয়ার নতুন স্টেশন হয়েছে, কিন্তু এর কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি। ইয়েস, এখানে পুরনো লাইন ছিল এই জায়গাটা, এটা ছিল প্ল্যাটফর্ম। দিস ইজ দ্য প্ল্যাটফর্ম, রাইট? ওল্ড প্ল্যাটফর্ম। আর এখানে পুরনো লাইন ছিল, এই লাইনগুলো নতুন পাতা, এখানে পুরনো লাইন ছিল এই জায়গায়। পাওয়া যায় পৃথ্বীজিৎ? কত সেটাই। মানুষ এখানে দিয়ে যাতায়াত করেছে, হ্যাঁ, কত মানুষ, সত্যি কত ইতিহাস। গঙ্গম করতো হয়তো। ঠিক। মূলত চা শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের আনা নেওয়া করার জন্য এই রেলপথ ব্রিটিশরা তৈরি করেছিল। জলপথ প্লাস রেলপথের যে ব্যাপারটা, এটা আর কন্টিনিউ হয়নি, হ্যাঁ, আনফর্চুনেটলি। কন্টিনিউ হয়নি, হলে একটা সাংঘাতিক ব্যাপার হতো, বলে একটা সাংঘাতিক একটা উদ্যোগ নেওয়া হয়েছিল আর কি। My father, Sri Lankan Railways is working to signal section. ওকে, I'm 1098. I'm waiting to this area. ওকে, The one house. ওকে। Very like to go. না, ওর কথাটা 1098 বললো, আসলে ওটা হবে 1980। হ্যাঁ, 1980 সাল, 1980। Yeah. 1980, ও তখন ছোট ছিল, তখন এখানে ওরা ছিল। এখানে কোয়ার্টারগুলো ছিল বোধহয়। কোয়ার্টার, লিভিং কোয়ার্টার। Yes, living quarters. অ্যান্ড ইউ স্টেড হিয়ার? Yes. ওকে, ওর সঙ্গে ওর ছোটোবেলার স্মৃতি জড়িত আর কি এই জায়গাটার সঙ্গে, তাই না? Yeah. ও বলছে আমাকে এর সামনে একটা ছবি তুলে দাও, বাবাকে দেখাবো। থালাইমান্নার থেকে ধনুষকোটি সমুদ্রের উপর দিয়ে ডিস্ট্যান্স কিন্তু খুব একটা বেশি নয়, মাত্র বোধহয় 25 থেকে 30 কিলোমিটার হবে। মানে পৃথিবীর অনেক জায়গায় সমুদ্রের উপরে ব্রিজ তৈরি করা হয়েছে। আমি জানি না যে এই দুই দেশের মধ্যে, আমাদের ভারতবর্ষ এবং শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক, একটা সুদীর্ঘ ইতিহাস। এই প্রজেক্টটা যদি আবার হয় তাহলে কিন্তু দারুণ একটা ব্যাপার হবে। আরও একটা কথা শেয়ার করার আছে। আমি বলেছিলাম এই থালাইমান্নারে বার্ড স্যাংচুয়ারি রয়েছে এবং সেখানে ফ্লেমিঙ্গো দেখা যায়, কিন্তু ফ্লেমিঙ্গো দেখার সবচেয়ে ভালো সময় হলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। এখন কোনো ফ্লেমিঙ্গো নেই। তো আপনারা যারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি প্ল্যান করবেন, নভেম্বর থেকেই দেখা যায়, নভেম্বর 2nd 3rd উইক থেকে আনটিল ফেব্রুয়ারি এন্ড মার্চ মিডল খুব ভালো ফ্লেমিঙ্গো দেখা যায় এখানে। তো যারা আপনারা ডিসেম্বর জানুয়ারিতে প্ল্যান করবেন তারা এখানে প্ল্যান করতে পারেন ফ্লেমিঙ্গো দেখার জন্য। সঙ্গে জানিয়ে রাখি, আমরা এবছর শীতকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে কোনো একটা সময় একটা ওয়াইল্ড শ্রীলঙ্কা ট্যুর প্ল্যান করছি আমাদের কোম্পানি এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেডের উদ্যোগে। সেখানে শুধুমাত্র শ্রীলঙ্কার ওয়াইল্ড লাইফের জন্যই ওই ট্যুরটা হবে। সেখানে এই ফ্লেমিঙ্গো প্ল্যানে আছে আমাদের, এবং শ্রীলঙ্কার যে পার্কগুলো, ন্যাশনাল পার্কগুলো, সেগুলো আমরা ঘোরাবো। সেখানে যে ট্র্যাডিশনাল ট্যুরগুলো হয়, ক্যান্ডি, নোয়ারাইলিয়া, এল্লা, সেগুলো থাকবে না, শুধুমাত্র পার্কগুলো থাকবে, ন্যাশনাল পার্কগুলো, এবং ওয়াইল্ড লাইফ দেখার জন্যই, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্যই আমরা শ্রীলঙ্কায় আসবো। ওটা ওয়াইল্ড শ্রীলঙ্কা, ওই সম্পর্কে বিশদে আমি যথাসময়ে জানাবো আপনাদের। এইখানে ওল্ড লাইট হাউস ছিল, তার একটা স্ট্রাকচারই পড়ে রয়েছে এখন এখানটায়, দেখুন সামনে। বাট আমি জানি না ভেতরে ঢুকতে দেবে কি না। এই যে এটাই হচ্ছে ওল্ড লাইট হাউস, নেভাল ডিপার্টমেন্টের আন্ডারে। আমি জানি না ভেতরে ঢুকতে দেবে কি না, তাও চেষ্টা করছি। এদিকে যদি আমি সোজা তাকাই তাহলে এদিকেই হচ্ছে রামেশ্বরম, আর পরিষ্কার দিনে একটু দূর থেকে দেখা যায় ওই রাম সেতুর অংশ। আর এই হচ্ছে
পুরনো লাইট হাউস, দরজা বন্ধ। এখানে গার্ড রয়েছেন, উনি বললেন যে বাইরে থেকে আমরা ফটো নিতে পারি, এখান থেকেই ভেতরে আর যাওয়া যাবে না। এই হচ্ছে ওল্ড লাইট হাউস, তার স্ট্রাকচার। ব্যাস, এখানে কোস্ট গার্ডের বেস রয়েছে ভেতরে, ওই ওয়্যারলেস টাওয়ার দেখা যাচ্ছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে আদামস ব্রিজ ভিউ পয়েন্টে। আদামস ব্রিজ মানে যেটা আমাদের রাম সেতু, সেটাই আদামস ব্রিজ। এই সামনে গিয়ে ডান দিকে যেতে হবে। রাস্তা কিন্তু বেশ খটোমটো, তবে গুগল এখনও অবধি খুব ভালো কাজ করছে। এখানে একটা বিচ আছে পাশেই, কিন্তু অত ভালো কিছু না, সেজন্য আর বিচটায় গেলাম না। আদামস ব্রিজ ভিউ পয়েন্ট দেখে আমরা ঠিক করব যে আজ রাতে কোথায় থাকবো। দেখুন এখানে কি লেখা আছে, আদামস আর রামাস ব্রিজ ভিউ পয়েন্ট। এই রাস্তা দিয়ে যেতে হবে। গাড়ি আমাদের এখানে রাখা রইল। তো বালি রাস্তা, কতটা কে জানে। ও একটুখানি, আমরা ওপাশ থেকে, আমাদের দেশ থেকে এই রাম সেতু দেখেছি, আপনাদেরকেও দেখিয়েছি। এবার এখান থেকে, আচ্ছা এখানে ড্রোন ওড়ানো যাবে না, পাশেই কোস্ট গার্ডের ক্যাম্প এবং প্রচুর কোস্ট গার্ড এই সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। ড্রোন ওড়ানোটা এখানে ঠিক হবে না, মুশকিল হয়ে যাবে। ওপার থেকে তো আমরা ড্রোন উড়িয়ে দেখিয়েছিলাম। ইয়েস, এপাশ থেকে ওড়ানো যাবে না। আর এপাশ থেকে একটা আইল্যান্ড আছে রাম সেতুর ওপরেই, এদিক দিয়ে গেলে পরে প্রথম যে আইল্যান্ডটা, এটাকে বলে ফার্স্ট আইল্যান্ড, সেটাও যা সামনেই এখান থেকে। আশা করি দেখতে পাবো এবং আপনাদেরকে দেখাতে পারবো, জানি না, দেখি গিয়ে। মোটামুটিভাবে এই 300-400 মিটার হাঁটা। তাহলে পৃথ্বীজিৎ, এই যে পথটা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি হ্যাঁ, রাম সেতু দর্শনে, ঠিক রামচন্দ্র তার বানর সেনাদের নিয়ে এখান দিয়ে হেঁটে গেছিলেন। তার মানে হ্যাঁ, রামচন্দ্রের পদধূলি স্পর্শ এখানে তার মানে আছে। ঠিক, রাম সেতু তো বুঝলাম, আমাদের রামায়ণ অনুসারে এটাই রাম হ্যাঁ, সেতু। কিন্তু আচ্ছা, অ্যাডামস ব্রিজ কেন? সেটাই তো আমি খ্রিস্টান এবং মুসলিমরা মনে করেন তাদের প্রথম যে মাসিহা অ্যাডাম, আদম, তার নামই এই ব্রিজ। কিন্তু আমি একটা জিনিস রিলেট করতে পারি না, আদম কি ভারতীয় ছিল? কে জানে, মানে আদম তো আফ্রিকান হওয়ার কথা। হ্যাঁ, আফ্রিকায় প্রথম মানুষের চিহ্ন পাওয়া গেছে। যাই হোক, এটা নিয়ে আপনারাই কমেন্ট করে জানাবেন যে আদম ভারতীয় ছিল কি না। আমি ইসলাম বা খ্রিস্টানের টেক্সট জানি না, সেটা অনুসারে আদম কোন দেশের মানুষ ছিল এটা আমি জানতে চাই। হ্যাঁ, মানে প্লিজ, যদি মানুষের চিহ্ন আফ্রিকায় প্রথম পাওয়া গিয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আফ্রিকার মানুষই হওয়ার কথা। ঠিক, কিন্তু টেক্সট অনুসারে কি, সেটা আমাদের যারা ইসলামের ফলোয়ার, আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন বা খ্রিশ্চান সাবস্ক্রাইবার রয়েছেন, তারা একটু টেক্সট, আপনাদের টেক্সট অনুসারে, ধর্মীয় টেক্সট অনুসারে আদম কোন দেশি সেটা একটু জানাবেন। কোথায় তার প্রথম জন্ম হয়েছিল, আপনাদের টেক্সট কি বলে সেটা আমি জানতে চাই। আর সেই সঙ্গে এই সেতুকে অ্যাডামস ব্রিজ বা আদমের সেতু কেন বলা হয় সেটাও জানতে চাই। খালি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি রাম সেতু এখান থেকে, চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। যেখান থেকে রাম সেতু দেখছি আমরা, সেই জায়গাটা যেটাকে বলা হয় রামাস ভিউ পয়েন্ট বা আদামস ভিউ পয়েন্ট, সেটা এরকম। এখান থেকে একদম খালি চোখে পরিষ্কার এখানে দেখা যাচ্ছে। এই যে রাম সেতু পরিষ্কার দেখা যাচ্ছে এই দিক দিয়ে। খালি চোখে তো ভালো দেখতে পাচ্ছি। ইয়েস, এইখানে এসে মূল ভূখণ্ডে মিলেছে শ্রীলঙ্কার। এই যে এখানে এসে মিলে গেছে। আমার আঙুলটাকে ফলো করুন ভালোভাবে। এই হলো রাম সেতু। এই জায়গাটা এই যে
আমাদের দিক থেকে ধনুষকোটি থেকে তাও দেখতে একটু অসুবিধে হয়, অনেকটা দূরে দূরবীন দিয়ে দেখতে হয়। এখানে কিন্তু পুরো খালি চোখে দেখা যাচ্ছে। দারুণ লাগলো, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এবার যে জায়গাটা আপনাদেরকে দেখাবো সেটা চরম ইন্টারেস্টিং। একটু আগে আমরা আদম নিয়ে কথা বলছিলাম। উরুমালাই গ্রাম, যেখানে যে ভিউ পয়েন্টটা থেকে আমরা রাম সেতু দেখলাম বা আদমস ব্রিজ দেখলাম, তার থেকে জাস্ট 300 মিটার পেছনে এসেই রাস্তার বাঁদিকে উরুমালাই গ্রামে এখানে দুটো সমাধি রয়েছে। স্থানীয়দের বিশ্বাস এই সমাধি হচ্ছে আদম এবং ইভের। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, খ্রিশ্চান বা ইসলামের ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন আদম হচ্ছে প্রথম মাসিহা, ফার্স্ট মেসেঞ্জার। সেই আদমের এবং ইভের, তার স্ত্রী ইভ, আমরা জানি, সেই গল্পও জানি, আপেল খাওয়ার গল্প। যাই হোক, তাদের সমাধি রয়েছে এখানে। এই হচ্ছে সমাধিক্ষেত্র, একটা আদমের সমাধি আর একটা ইভের সমাধি, পাশাপাশি দুটো সমাধি। কত লম্বা রে! হ্যাঁ, আমি সেটাই ভাবছি, 25 থেকে 30 ফুট লম্বা একটা সমাধিক্ষেত্র। মানে এরকম সমাধি এত লম্বা আমি তো দেখিনি। না, কোনোদিন দেখিনি ব্যাপারটা। ওয়াও, একজনের মাথা ওদিকে, আরেকজনের এদিকে। বিরাট লম্বা, 25 ফুট থেকে 30 ফুট হবে। এই সমাধির দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট, যেটা অ্যাকচুয়াল। আমরা 25-30 ফিট ভাবছিলাম। 40 ফিট না? হ্যাঁ, 40 ফিট। পৃথ্বীজিৎ, কি বুঝলে? এখানে একটা নৌকার, নোয়ার নৌকো নাকি? হ্যাঁ, নোয়ার নৌকোর মতো একটা নৌকো, সেটাও আছে। আমি ওনাদের জিজ্ঞেস করলাম ভাঙা ভাঙা ইংরেজিতে, যেটা বললেন সেটা হচ্ছে যে এটা আদমের নয়, আদমের ফ্যামিলির কারো হবে, এবং 40 ফুট উঁচু লম্বা মানুষ ছিলেন ওনারা। এখানে নাকি লেখা ছিল কোথাও একটা, ব্যাপারটা খুব কনফিউজিং, মানে অ্যাকচুয়ালি কি সেটা কোনো রকম কোনো এভিডেন্স বা রিটেন কিছু এখানে নেই। তাহলে এটা আদম ইভেন না, তাই তো? না, গুগল অনুসারে কিন্তু গুগলে অনেক জায়গায় লেখা আছে আদমের সমাধি। আপনি যদি গুগল করেন জানতে পারবেন আদম এবং ইভের সমাধি গ্রেভ দিয়ে যদি সার্চ করেন শ্রীলঙ্কা থালাই মান্নার, তাহলে এই জায়গাটার কথা লেখা আছে। তো অ্যাকচুয়ালি এখানে আমি ভেতরে একজন প্রদীপ জ্বালাচ্ছিলেন, তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন নো আদম, 40 ফিট ম্যান, তো অ্যান্ড হিজ ওমেন, তো এরকম লেখা। তো হ্যালো, ওনারা যেটা বলছেন যে 75 ইয়ার ওল্ড, রাইট? 75 বছর বয়সী একজন মানুষ, তিনি মারা গিয়েছিলেন, তার সমাধি। খুবই কনফিউজিং, মানে এত লম্বা মানুষ, 40 ফুট উঁচু, এবং শুধু একজন না, দুজন, তার ওয়াইফও 40 ফুট, একা 40 ফুট, যদিও সেটা আনইউজুয়াল, তাও কিন্তু দুজন 40 ফুট মানুষ, এটা একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, কিছু লেখা নেই, কোথাও কিছু দেখালাম আপনাদের। এবার আমাদের হোটেল দেখতে হবে, এখানে কোথায় থাকবো। থালাই মান্নারে কোনো থাকার জায়গা নেই, মান্নারে ফেরত যেতে হবে এখান থেকে 30 কিলোমিটার, সেখানে কোনো হোটেল খুঁজবো। আমি ভেবেছিলাম যে এখান থেকে আজকে যদি চলে যাওয়া যায়, কারণ কালকে বার্ড স্যাংচুয়ারিতে কোনো পাখি নেই, এখন গরমকাল, দেখে কোনো লাভ নেই, আমি খোঁজ নিলাম। তাই বার্ড স্যাংচুয়ারির জন্য সময় নষ্ট করে কোনো লাভ নেই। যেটা বললাম, ডিসেম্বরে আসবো আবার ওয়াইল্ড শ্রীলঙ্কা ট্যুরে, তখন সেটা দেখব, ফ্লেমিঙ্গো দেখা যাবে। তো এখন খুব ভালো হতো যদি আমরা ট্রিঙ্কোমালি বেরিয়ে যেতে পারতাম। এখান থেকে প্রায় 200 কিলোমিটার, 5 ঘন্টা লাগবে, কিন্তু অজিত রাত্রিবেলা গাড়ি চালাতে চাইছে না, বলছে ওয়াইল্ড এলিফ্যান্ট আছে, রিস্কি হবে। তো আমরা মাঝে এখানে মান্নারেই থেকে যাব আজকে। ঘড়িতে এখন রাত 8:15, আমরা রয়েছি মাধু জংশনে। মাধু বা মাদু দুটোই চলে এখানে। যাই হোক, আমার পেছনে দেখতে পাচ্ছেন মাধু চার্চের গেট, এখান দিয়ে ঢুকে আরও 10 মিনিট গেলে পরেই মাধু চার্চ। আগামীকাল সকালে আমরা এই মাধু চার্চ দেখে চলে যাব ট্রিঙ্কোমালি। আর এই যে মাধু চার্চ, এটা খুবই পপুলার, খুব বিখ্যাত একটা চার্চ। সামনেই এখানে মাধু রোড জাংশন, মাধু রোড জাংশন নয় বোধহয়, এমনি হ্যাঁ, মাধু রোড স্টেশন এই পাশেই। যাই হোক, এখানে কি হয়েছে সমস্যাটা, আমরা এখানে 4টে হোটেল আছে, আমরা ভেবেছিলাম এখানে কোনো একটা হোটেল পেয়ে যাব,
কিন্তু আগামীকাল হচ্ছে সানডে, রোববার, এখানে মাস রয়েছে, তো সব হোটেলেই প্রায় ভর্তি। কোনো রকমে আমরা একটা হোটেল পেয়েছি, একটা হোটেলে একটা ঘর পেয়েছি, তাও আমাদের অজিতের জায়গা হয়নি। অজিত এই পাশে একটা বুদ্ধিস্ট টেম্পল আছে, সেখানে একটা ঘর পেয়েছে। ও আমাদের সঙ্গে কিছুতেই থাকবে না। হ্যাঁ, কারণ হচ্ছে ও বলছে আমি নাক ডাকি, সাউন্ড ইন নাইট, এভাবে তো বলে, তোমাদের ঘুমাতে অসুবিধা হবে, তো কিছুতেই আমাদের সঙ্গে থাকবে না। আমরা একটা 4 বেডেরই রুম পেয়েছি, কিন্তু ওকে কিছুতেই রাখা গেল না। ও এখানে বুদ্ধিস্ট টেম্পলে গেল, ওখানে ঘর পেয়েছে, তো ওখানে থাকবে। যাই হোক, এই ছিল আমাদের আজকে সারাদিনের গল্প। এরপর কালকে কি হচ্ছে তা নিয়ে আসবো আগামীকালের গল্পে, এর পরের পর্বে। ভালো থাকবে সকলে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।